সকল প্রিয় শ্রোতা বন্ধুদের অডিও গল্প কথা চ্যানেলের দেশে স্বাগত। আজকে আমি তোমাদের শোনাবো হাট কাঁপানো এক ভৌতিক কাহিনী, তারানাথ তান্ত্রিক ও পিশাচতন্ত্র। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে গল্পে ফিরে আসা যাক। হাঁটতে হাঁটতে একদিন গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে চলেছি। দুপাশে যেদিকে চোখ যায় ফাঁকা সবুজ গাছপালা, আর কিছুই নেই। অনেকক্ষণ হলো পেছনে গ্রামের বাড়িঘরগুলো ফেলে এসেছি। সেই পথের শেষে দেখতে পেলাম একটা দোতলা বাড়ি, তবে অবস্থা খুব একটা ভালো না। বুঝতে পারলাম তার গায়ে শ্যাওলা জমেছে। এখানে ওখানে বটের চারা দেওয়াল খুঁড়ে বাইরে বেরিয়ে নিজেদের অস্তিত্বকে বাড়িয়ে তোলার চেষ্টা করছে যেন। বাড়িটা দূর থেকে দেখছি, তেমন কিছুই ভাবিনি। যদি একটা আশ্রয় পাওয়া যায়, খানিকটা জল বাতাসা পেল, খানিকটা জিরিয়ে নেওয়া যেত। এই গ্রাম শেষ করে পাশের গ্রাম যে কখন আসবে, এই সব কথা মনে মনে ভাবছি আর মধু সুন্দরী দেবীকে স্মরণ করছি। এমন সময় দেখি উল্টো দিক থেকে একটা লোক বিড়বিড় করতে করতে হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছে। লোকটার দিকে মুখ তুলে তাকালাম। লোকটার দিকে মুখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই আমার মাথার ভেতরটা যেন কেমন করে উঠল। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম লোকটার ঠিক পেছনে তার চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা একটা কালো ছায়া, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা যেন উধাও হয়ে গেল। তবু এক মুহূর্তের মধ্যে একটা ব্যাপার কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। এই কালো ছায়াটা যাই হোক না কেন, তার ক্ষমতা কিন্তু অনেক। আমি প্রায় চিৎকার করে উঠতে গিয়েও থেমে গেলাম, কারণ লোকটা তখন আমার দিকে তাকিয়েছে। আর ততক্ষণে সেই কালো ছায়াটাকে আমি আর দেখতে পাইনি। এমনটা হয় না। আমি আমার গোটা জীবনে অনেক কিছু দেখেছি, তাই হঠাৎ করে এমন কিছু একটা দেখে আমি চিৎকার করে উঠতে যাব, কিন্তু মনে হলো যেন আমার মনের ভেতরে সারা শরীরে কিছু একটা হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। আমার গোটা শরীরের শিরা উপশিরাগুলো যেন মুহূর্তের মধ্যে খাড়া হয়ে উঠেছিল। কারণ শুধু কালো ছায়া নয়, সেই কালো ছায়ার মধ্যে যেন আমি দুটো জ্বলন্ত সাদা রঙের চোখ দেখতে পেয়েছিলাম। বড় অদ্ভুত সেই দৃশ্য। কি ব্যাপার সাধু বাবা, আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আরে সাধু বাবা, কি হলো? এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কথা কন। এতক্ষণ হেঁটে এলাম, কোথাও কাউকে দেখতে পাইনি। তাহলে তুমি এখন কোথা থেকে এলে? এদিকে কাউকে দেখতে পাবেন না। এখান থেকে প্রায় এক বেলার পথ হেঁটে গেলে পাশের গ্রাম। সেই গ্রামের নাম হলো গোপালনগর। এগুলো জমিদারের এলাকা। আমি সেই জমিদারের খাস লোক, থাকি ওই বাড়িতে। ওই 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 যে। আমি তার কথায় আবার বাঁ দিকে তাকালাম আর অবাক হয়ে গেলাম। সেই বাড়িটা। লোকটা কিন্তু বলে চলেছে, গোপালনগরের কাছে তো লোকজন থাকে না। তা অনেক দিন পরে তো তুমি এলে সাধু বাবা। আসলে জমিদার মশাইয়ের সঙ্গে থাকতে থাকতে আমি ওই সকলকে তুমি তুমি করে বলা অভ্যেস হয়ে গেছে আর কি। তাছাড়া তোমার বয়সও দেখছি আমাদের কম। আমি বাড়িটার দিকে হাঁ করে তাকিয়ে দেখছি। সে নিজের মতো কথা বলেই চলেছে। এক সময় হঠাৎ করে যেন কি মনে পড়ে যেতে বলল, আচ্ছা সাধু বাবা, তুমি ভূত তাড়তে পারো? কেন? ভূতের কথা এলো কোথা থেকে? না মানে জমিদার মশাই, মানে ওই জমিদার মশাইয়ের কাছে গেলে সমস্তটা বুঝতে পারবে।
আমি তো যাচ্ছিলাম গ্রামের দিকে। চলো তোমাকে আগে জমিদার মশাইয়ের কাছে নিয়ে যাই। তাছাড়া মুখটা দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। চলো 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 চলো। একটা অশুভ কিছু যে এই বাড়িটার চারপাশে গভীরভাবে ছড়িয়ে আছে তা ভালোভাবে বুঝতে পারলাম। এরই হরি সাধন, আবার এই সাধু বাবাকে কোথা থেকে ধরে আনলি? জমিদার মশাই, একটা কাজ আছে, সেই জন্য আমি ঠাকুর মশাইকে ডেকে আনছি। আপনাকে এনে বাদ দেবো না। আর তাছাড়া আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? তোর সাহস তো কম নয়, তুই আমায় হুকুম দেবে যা এক্ষুনি যা গ্রামে। আর সাধু বাবাকে যে এনেছিস, তখন সাধু বাবাকে ভেতরে নিয়ে আয়। সাধু বাবাকে কিছু খেতে দে, খালি মুখে ফিরিয়ে দিস না। হরি সাধন আমায় একতলার একটা ঘরে বসালো। তারপর হাত মুখ ধোয়ার জল দিয়ে ভালো করে মোটা চালের ভাত, একটা পাতলা ডাল, খানিকটা তরকারি, একটা ভাজা, এই সমস্ত খেতে দিল। তোমরা তো জানো খাওয়ার বাদ বিচার আমার কখনোই ছিল না। একটা ব্যাপার বুঝতে পারলাম, মোটা চাল, পাতলা ডাল এবং অল্প তেলে ভাজা তরকারি হলেও খেতে কিন্তু অসাধারণ। বুঝতে পারলাম হরি সাধন রান্না করেছে। ভালো করে খাও, আমি রান্না করেছি। একটু খেতে খারাপ হতে পারে, আসলে আমরা দুজন মানুষ। আর তাছাড়া বুঝতে পারছো তো, খাওয়া দাওয়া নিয়েও তো চিন্তা ভাবনা আমাদের থাকে না। খাওয়া দাওয়া নিয়ে যাদের চিন্তা ভাবনা থাকে না, তাদের খাবার এত সুস্বাদু। তাহলে খাওয়া নিয়ে যদি হরিসাধন চিন্তা করত, তাহলে কি হতো? সেটা ভাবতে ভাবতেই তাড়াতাড়ি খেয়ে ফেললাম। খাওয়া শেষ করে একটা ঘর আমায় খুলে দিল হরিসাধন। সেইখানে একটা অতি পুরানো বিছানায় ঝাড়পোছ করে তাতে আধ ময়লা একটা কাপড় বিছিয়ে দিয়ে, তারপর পরিষ্কার একটা চাদর বিছিয়ে দিয়ে আমায় বিশ্রামের জায়গা করে দিয়ে সে বেরিয়ে পড়ল। পেট ভরে খেয়েছি, তাছাড়া আগের দিন থেকে অনেক হেঁটেছি, তাই শরীর ক্লান্ত হয়েছিল। আরাম করে বিছানায় শুয়ে পড়তেই খোলা জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া এসে ঢুকতে লাগল। হরিসাধন আর ওই হর্ষবর্ধন এবং কালো ছায়াটার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। যখন ঘুম ভাঙল, আর ঘুমটা ভাঙতেই খোলা জানলার দিকে চোখ চলে যেতেই আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। খোলা জানলাটা আমার পায়ের কাছে। আসলে আমি যেখান দিয়ে ঢুকেছি সেটা হলো বাড়ির সামনের দিক, জানলাটা বাড়ির পেছনের দিকে। পেছনের দিকে জানালা দিয়ে দেখছিলাম, তারপরে একটা পুকুর মতো রয়েছে, তারপরে ওখানে একটা জঙ্গলের মতো জায়গা পড়ে। গোটা জায়গাটাই জমিদার বাড়ি। সেই জানালার কাছে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে, যেন এতক্ষণ ধরে আমি যতক্ষণ ঘুমিয়েছি ততক্ষণ সে ওখানে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে দেখছিল। যেই আমি উঠে দাঁড়িয়েছি অমনি তার সম্বিত ফেরে। সঙ্গে সঙ্গে একটা নূপুরের শব্দ শুনতে পেলাম। নূপুরের শব্দ তুলে কেউ আমার জানালার কাছ থেকে পেছনের দিকে মুহূর্তের মধ্যে ছুটে গেল। বুঝতে পারলাম গোটা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেছে, হাত পা যেন অবশ হয়ে এসেছে। কানের ভেতরে বাজতে থাকা নূপুরের শব্দটাও দূরে কোথাও যেন মিলিয়ে গেছে। এমন সময় হরিসাধন দরজা দিয়ে ঢুকলো। সে বলল, সাধু বাবা, তা তোমার ঘুম ভাঙলো? ভালো ঘুম হয়েছে। আচ্ছা চলো এবারে দোতলায় চলো, উপরে যাই, তোমাকে নিয়ে যাই। জমিদার মশাইয়ের সঙ্গে আবার কথা বলে নাও।
আসলে সমস্যাটা হয়েছে জমিদার মশাইয়ের। সমস্যা? কিসের সমস্যা? সত্যি কথা কই, এই বাড়িতে না ভূত ঢুকছে। ভূত না পেতনি ঢুকছে। এইভাবে আমায় কখনো কেউ বলেনি যে তাদের বাড়িতে ভূত কিংবা পেতনি এসেছে। বুঝতে পারলাম হরিসাধন সহজ সরল মানুষ। গ্রামের মানুষেরা কথার জটিলতা তখনও পর্যন্ত শিখে উঠতে পারেনি। তাছাড়া হরিসাধন আর এই জমিদার মশাই হর্ষবর্ধন এই বাড়িতে একাই থাকে, তাই তাদের মধ্যে যে সারল্য এখনো লেগেই থাকবে সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। আমার কিন্তু একটু হাসি পেতে গিয়েও পেল না, কারণ সেই কালো ছায়াটাকে আমি দেখেছি। তাছাড়া জানালার কাছে হঠাৎ করে নূপুর পায়ে দিয়ে কাউকে চলে যাওয়ার শব্দও আমি শুনতে পেয়েছি। হরিসাধন চোখ বড় বড় করে বলল, সাধু বাবা, হ্যাঁ দেখেছি। ওই পেছনের পাঁচিলটার বাইরে যে নিম গাছটা আছে, ওই নিম গাছের তলায় মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকে। এত বড় তার চেহারা, পাঁচিলের ওপর দাঁড়িয়ে থাকে। ইচ্ছে হলে হাত তুলে নিম গাছের মাথাটাকে টাইম না নামিয়ে আনতে পারে। কিন্তু জমিদার মশাই আমার কথা শুনতেছে না, কিছুতেই শুনতেছে না। আমার কথা শুনলো তো হয়েই গেল। রাতের বেলায় বাইরে চলে যাইতেছে, পেতনির সঙ্গে কথা কইতে আসে, কি যে করতে চায় কিছু বুঝতে পারতেছে না। এইবার আমার ভয় পাওয়ার পালা। হরিসাধন বলে কি, জমিদার মশাই মানে ওই হর্ষবর্ধন পেতনিটার সঙ্গে কথা বলতে চলে যায়। হরিসাধন পেতনি কথাটার উপর জোর দিচ্ছে, তার মানে সে কোনো মেয়ের অবয়ব দেখেছে। কিন্তু যাকে হরিসাধন ভয় পাচ্ছে তাকে হর্ষবর্ধন ভয় পাচ্ছে না কেন? আমার কথা শেষ হবার আগেই হর্ষবর্ধনের গলা ভেসে এলো, আরে কি হলো, কোথায় গিয়ে বললি বেটা? বললাম না সাধু বাবাকে তাড়াতাড়ি ওপরে নিয়ে আয়। তাই হর্ষবর্ধনের ডাকে আমি আর হরিসাধন পায়ে পায়ে গিয়ে পৌঁছলাম দোতলার কাছে। দেখি দোতলার কাছে ঝুল বারান্দার এক পাশে একটা পায়া ভাঙা চেয়ার কোনো রকমে সারিয়ে তাতেই বসে রয়েছে আমাদের গোপালনগরের জমিদার হর্ষবর্ধন রায়। আমায় দেখতে পেয়ে একটু বিরক্ত হয়ে হাত তুলে নমস্কার করে বলল, ওরই সাধনের ওই এক স্বভাব, দেখতে পেলেই ধরে নিয়ে আসে। আসলে হরি সাধন লোকে খাওয়াতে খুব ভালোবাসে, কিছু মনে করবেন না আপনি। জমিদার মশাইয়ের কপালের দিকে তাকিয়ে আমার কপালে রীতিমতো ঘাম দেখা দিল। এ কি দেখতে পাচ্ছি আমি? তাহলে কি হরিসাধনের কথা মিথ্যে নয়? একটা কালো ছায়া তাকে আশপাশ থেকে গভীরভাবে জড়িয়ে ধরতে শুরু করেছে। আমি অবাক হইনি, কিন্তু তার চোখের তলায় গভীর কালি, মুখটা শুকিয়ে এসেছে। আপনি আসছেন কোথা থেকে? আপনাকে তো খুব সাবধানে থাকতে হবে, যে কোনো মুহূর্তে বড় কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। কিন্তু এইসব হলো কি করে? কতদিন ধরে শুরু হয়েছে? আমার কথায় হর্ষবর্ধন যেন আর একটু বিরক্ত হল। আপনিও হরি সাধনের কথায় বলেছেন। আরে আমার কিছু হয়নি, আপনি কেন এমন করছেন বলুন তো? হ্যাঁ, হরি সাধন বেড়ার জন্য এইসব হচ্ছে। সে লোকজন ধরে এনে বারবার বোঝাতে চায় যে আমার একটা কিছু হয়েছে। আমার কিছুই হয়নি, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। হর্ষবর্ধনের কথায় গুরুত্ব না দিয়ে আমি সোজা তাকালাম পেছনের দিকে। ওই বারান্দাটা আসলে পেছনের দিকে, আর সঙ্গে সঙ্গে সেই নিম গাছটার দিকে তাকাতেই আমার মনে পড়ে গেল হরিসাধনের বলা একটা কথা। চাইলেই হাত দিয়ে নিম গাছের মাথাটা ধরে ফেলতে পারে। নিম গাছ খুব বেশি বড় হয় না,
কিন্তু যে নিম গাছটা আমি দেখতে পাচ্ছি, এমন নিম গাছ এর আগে আমি দেখি। যেন তরতর করে কোনো কারণে লম্বা হয়ে উঠেছে নিম গাছটা। অতি সাধারণ নিম গাছের চেয়ে অন্তত 1.5 গুণ বড়। হরিসাধনের কথা যদি সত্যি হয়, তাহলে এই নিম গাছটা যে হাত দিয়ে ধরে ফেলতে পারবে, তার উচ্চতা যে কোনো সাধারণ মানুষের দ্বিগুণ কিংবা তার বেশি হবে। দেখুন, আপনি যাই হন না কেন, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনার না থাকাই ভালো। আপনি এসেছেন, আজকের দিনটা বিশ্রাম দিন, তারপর আপনার পথ দেখুন। সেটা তো হবে না জমিদার মশাই। আপনাকে এমন বিপদের মধ্যে ফেলে তো আমি চলে যেতে পারি না। ওই নিম গাছটার তলায় আপনি যাবেন না, জায়গাটা ভালো নয়। আর বিশেষ করে এই পুকুরটা, ওই পুকুরের পাড়ে আপনি যেদিন গিয়ে দাঁড়িয়েছিলেন, সেদিন থেকেই এই সমস্ত কিছু শুরু হয়েছে। হর্ষবর্ধন আবার বিরক্ত মুখে কিছু একটা বলতে গিয়ে হঠাৎ করে থমকে গেল। আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি ওই পুকুরের কাছে গিয়েছিলাম, সেটা তো হরিসাধন নিজেও জানে না। তাহলে আপনি জানলেন কি করে? আপনি কে বলুন তো? আমি একজন সাধারণ ভবঘুরে সাধক। সামান্য কিছু সাধনা করেছি। মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদে সামান্য ক্ষমতা আমি পেয়েছি। আর সেই ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা রয়েছে, কারোর আগাম বিপদ আমি বুঝতে পারি। তবে আপনি যেই বিপদের মধ্যে জড়িয়ে পড়েছেন, সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করা সহজ ব্যাপার নয়। আর মাসখানেক সময় কেটে গেলে আপনাকে আর বাঁচানো যাবে না। হরিসাধনকে আমি যেন কোনো কিছু বুঝতে দিই না। জানি তাকে বোঝাতে গেলেই সে কান্নাকাটি করবে। আসলে হরিসাধন মানুষটা ভালো, আমি তাকে একটু বেশি বকাচকা করে ফেলি। কিন্তু যখন সবাই আমায় ছেড়ে চলে গেছে, তখন হরিসাধন আমায় ছেড়ে যায়নি। আমি বুঝতে পারি কিছু একটা হচ্ছে। আমার শরীর মাসখানিক ধরে ভীষণ খারাপ হতে শুরু করেছে। রাতের বেলা বুক ধড়ফড় করতে থাকে, যেন যেন মনে হয় আমার ঘরে কিছু একটা সবসময় বসে রয়েছে, সুযোগ পেলেই আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ওই মেয়েটা বলেছে সে আমায় এই সমস্ত কিছু থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। বুঝতে পারলাম, হর্ষবর্ধন হরিসাধনের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে। তবে আমি হয়তো তার এমন কোনো একটা কথা বলে ফেলেছি যেটা খুবই গোপন। তাই সে আমার কাছে সমস্ত কথা বলতে রাজি হয়েছে। আমাদের জমিদারি আমার বাপের আমলেই শেষ হয়ে গিয়েছিল। তবে তার আগে ঠাকুরদার আমল থেকেই ভাঙনটা শুরু হয়েছিল। আশেপাশের যে জঙ্গল দেখছেন, এখানে আগে বসতি ছিল, তারপর বসত বাড়ি উঠে গিয়েছে গ্রামে। সেইখানে গোটা বাড়ি দেখছেন, এইখানে বাবার আমলেও প্রায় 30 জন লোক থাকতো। কিন্তু বাড়িতে যারা ছিল তারা এখান থেকে চলে গেল কোথায়? আর আপনি সেখানে গেলেন না কেন? বাড়িতে যারা ছিল মানে আমার ভাই, তার পরিবার আর আত্মীয় স্বজন অনেকেই ছিল। তারা 2-1 গ্রাম দূরে আমাদেরই এক নিকটবর্তী আত্মীয়র কাছে গিয়ে থাকতে চলে গেছে। কিন্তু কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছে না। আপনি কিছু বুঝতে পারছেন সাধু বাবা? কিন্তু সমস্যা যে একটা হচ্ছে সেটা তো বুঝতে পারছি। রাত হতেই রাতের খাওয়া দাওয়া সেরে আমরা যে যার মতো ঘুমোতে চলে গেলাম। আচ্ছা ঠাকুরমশাই, এই যে হরিসাধন আর হর্ষবর্ধন, এরা তো চাইলেই লোকগুলোর সঙ্গে চলে যেতে পারতো। শুধু শুধু বাড়ির মায়া আঁকড়ে এখানে ভূতের সঙ্গে বাস করার তো কোনো মানে হয় না। মায়া কিশোরী, মায়া মায়া কাটিয়ে চলে যাওয়া অত সহজ নয়। তাছাড়া যেখানে হর্ষবর্ধন তার স্ত্রী, তার ছেলে মেয়ে সবাইকে হারিয়েছে, সেই স্থান ছেড়ে চলে যাওয়া সহজ ব্যাপার হবে না। নিজের জীবনের প্রতি হর্ষবর্ধনের খুব একটা মায়া ছিল না, কিন্তু এই বাড়ির প্রতি তার বেশ মায়া ছিল।
আর হরিসাধনও হর্ষবর্ধনের মতো মায়ার কারণে এখানে থেকে গিয়েছিল। এমন অনেক কিছু আমি দেখেছি যা শুধু মায়া ছাড়া অন্য কিছু হতে পারে না। তারপর যা বলছিলাম, সেই রাতেই আমার প্রথমবার দেখা হলো হরিসাধনের বলা সেই ভূত কিংবা পেতনির সঙ্গে। অনেক রাত তখন। হঠাৎ করে ঘুমটা কোনো কারণে ভেঙে গিয়েছিল। পায়ের কাছে জানালাটা খোলাই ছিল। কি মনে হতে বিছানা ছেড়ে উঠলাম। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালাম জানালার কাছে। বাইরে আকাশে চাঁদের আলো রয়েছে, তবে বাড়ির পেছনের দিকের বড় বড় গাছ ঝোপঝাড়, তাই জায়গাটা কেমন আলো আঁধারে। এখান থেকে বেশ খানিকটা দূরে পাঁচিলটা। পাঁচিলের অবস্থা ভালো নয়, সে কথা আগেই বলেছি। জানালার কাছে দাঁড়াতেই একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো আমার নাকে। আর ঠিক তখনই আমার চোখ চলে গেল ঠিক মাঝামাঝি দিকে, যেখানে বাড়ির পেছনে যাওয়ার একটা দরজা রয়েছে সেইখানে। কে যেন হাঁটতে হাঁটতে ওই জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছে সেই দরজার দিকে। মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম ওটা হরিসাধন কিংবা হর্ষবর্ধন ছাড়া অন্য কেউ হতে পারে না। মনের ভেতর কেমন যেন কুঁড়েকে উঠল। এত রাতে কে যাচ্ছে বাড়ির পেছনে? আর তখনই নূপুরের শব্দটা শুনতে পেলাম। তার সঙ্গে কে যেন খিলখিলিয়ে হেসে উঠল। এত রাতে নূপুরের শব্দ, সে নাকি? কিন্তু সেও তো এক অশরীরী আত্মা। তাহলে আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে এলাম বাইরের দিকে। আমার খালি গা। সেই হাসির শব্দটা আবার শুনতে পেলাম। হর্ষবর্ধন হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো সেই নিম গাছটার তলায়। ওই তো চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় নিম গাছটার তলায় হর্ষবর্ধনের পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। পরনে একটা গ্রাম্য কায়দায় পরা শাড়ি। হর্ষবর্ধন, হর্ষবর্ধন, জমিদার মশাই! কালো ছায়াটা তার শরীরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। একটা গোপন মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। একটা রক্ত জল করা চিৎকারের শব্দ শুনতে পেলাম। চলে যা বলছি। কালো ধোঁয়াটা কিন্তু আমার মন্ত্রকে অগ্রাহ্য করে যেন চারপাশে আবার জমতে শুরু করেছে। ওকে আমি নিয়েই যাব। তোরা পারবে না এই কাজ করাতে, আমি তা হতে দেব না। কে তুই? কেন এমন করছিস? ছেড়ে দে, জমিদার মশাইকে ছেড়ে দে বলছি। এইবার কালো ধোঁয়াটা যেন আমার দিকে এগিয়ে এলো। ওকে আমি নিয়ে যাবই। যার জন্য আমি এসেছি সেই কাজ আমি না করে কখনো যাইনি। এই বাড়িতে কেউ থাকতে পারবে না। যেখানে থাকতে আসবে সেই মরবে। আমি আমি এখানে থাকবো। আমি সেটা হতে দেব না। হর্ষবর্ধনের কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না। কি তোর এত বড় ক্ষমতা? আমি মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করছি। কাল ভৈরব, মাতু পাগলি, যার কথা মনে আসছে সকলের কথাই ভেবে চলেছি। তোর কোনো ক্ষতি আমি করব না। যার জন্য আমি এসেছি তাকে এখান থেকে নিয়ে যাবই। আর কারুর কোনো ক্ষতি করব না।
চলে যা এখান থেকে। আমায় আটকাবার মতো ক্ষমতা তোর নেই। আমি বুঝতে পারছিলাম সে ঠিক কথাই বলছে, কিন্তু তবুও একটা শেষ চেষ্টা করলাম। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে একটা বিশেষ মন্ত্র পড়ে মাটি থেকে খানিকটা ধুলো আবার তুলে নিয়ে ছুঁড়ে দিলাম সেই কালো ছায়ার শরীরে। তার শরীরটা একবার থরথর করে কেঁপে উঠল। নমস্কার বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটিকেও প্রেস করবেন, তার কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপনাদের কাছে নিয়ে আসব তখন তার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে।